আসসালামু আলাইকুম। সেট ও ফাংশনের প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসে সেট ও ফাংশনের বেসিক বিষয়গুলো আলোচনা করা হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। প্রথম অধ্যায়টি হচ্ছে সেট নিয়ে এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে 2.2 সেটি হচ্ছে ফাংশন নিয়ে। যেহেতু অধ্যায়টি সেট নিয়ে, প্রথমে আমরা সেটের সংজ্ঞাটা জেনে নেব। সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এখন এই সুসংজ্ঞায়িত বস্তুকে কিভাবে সংগ্রহ করব সেটা মনে করো একটি সেট। এই সেটে তুমি তিনটি সংখ্যা রাখলি 1, 2, 3। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যখন এই তিনটি সংখ্যাকে আমরা লিখে দিব তখন কিন্তু সেটি কী হয়ে যাবে? একটি সেট হয়ে যাবে। তো এখানে বলছে সুসংজ্ঞায়িত হইতে হবে। সেটের সদস্যগুলো কি অবশ্যই কী হইতে হবে? সুসংজ্ঞায়িত হতে হবে। মানে এর সেটের ভিতরে তুমি এরকম কোনো এলিমেন্ট লিখতে পারবা না যেটা বাস্তবে আসলে অস্তিত্বই নেই। বাস্তবে অস্তিত্ব থাকতে হবে, সুসংজ্ঞায়িত হতে হবে, এরকম বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো এই সেটের সুবিধা কী? সেটের সুবিধার কথা যদি বলি, মনে করো যে তোমার একটি লাইব্রেরি আছে বিশাল বড়, সেখানে 500টি আলমারি আছে। এই 500টি আলমারির মধ্যে কী রাখা আছে? বিভিন্ন টাইপের বই রাখা আছে। তখন তুমি যখন একটি বইকে খুঁজতে যাবা, তুমি তো 500টা আলমারি আলাদা আলাদাভাবে খুঁজবা না। কিন্তু তুমি যদি সেট আকারে সাজায় রাখো, মনে করো একটা আলমারির নাম দিছো বি, এই আলমারিতে কি কি বই আছে তুমি যদি সেটা এখানে সাজায় রাখো, মনে করো পদার্থ বই আছে, মনে করো এই আলমারিতে রসায়ন বই আছে, তখন কিন্তু তোমার আলমারি খুঁজতে হবে না। তুমি কি দেখবা যে বি আলমারিটা আমি সায়েন্সের বই রাখছি, তো বি আলমারিতে কী কী আছে? পদার্থ আছে, রসায়ন আছে, জীববিজ্ঞান বই আছে। তখন কিন্তু তুমি সহজেই কি ওই বি আলমারি থেকে বইটা খুঁজে বের করতে পারবা। এটা হচ্ছে সেটের সুবিধা। সেট প্রকাশের পদ্ধতি। সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। একটি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেটের সদস্যগুলো সরাসরি দেওয়া থাকবে। মনে করো একটি সেটকে কিসের মধ্যে রাখতে হবে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। আর সেটের সদস্যগুলোকে কমা দ্বারা আলাদা করে দিতে হবে। 1, 2, 3, 4 এই 4টি সংখ্যা আমি সেটের ভিতরে রাখলাম। তো এটা কিন্তু সরাসরি সংখ্যাগুলো দেওয়া আছে, তাই এটাকে বলতেছি তালিকা পদ্ধতি। কিন্তু সেটের সদস্যগুলোকে যদি সরাসরি দেওয়া না থাকে তখন সেটা হবে সেট গঠন পদ্ধতিতে। এই সংখ্যাগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে কীভাবে লিখব? মনে করো একটি সেট, এই সেটের সদস্য আমি দিব এক্স। এক্স বলতে ভেরিয়েবল। তোমরা সবসময় মনে রাখবা ভেরিয়েবল হচ্ছে যে ভিন্ন ভিন্ন মান ধারণ করতে পারে, তার ভিতরে সে অনেক মান ধারণ করতে পারে, পৃথিবীর সব সংখ্যাই সে ধারণ করতে পারে। এখন তার মধ্যে কোনগুলো ধারণ করবে আমি যদি আরেকটু করে দিই, যে এক্স সাজ দ্যাট, এই চিহ্নটাকে বলা হয় সাজ দ্যাট, বাংলা হচ্ছে যেন। এক্স সাজ দ্যাট মানে এই সেটের সদস্য হবে এক্স। কোন এক্সগুলো হবে এটা পরে আমি ইন্ডিকেট করেছি। এক্স বিলংস টু এন। এক্স হবে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলা? শূন্য অপেক্ষা বড় ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সবগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বার। এবং যেই ন্যাচারাল নাম্বারগুলো হচ্ছে 1-এর চেয়ে বড় অথবা সমান, 4-এর চেয়ে ছোটো অথবা সমান। দেখো এখানে কিন্তু সেটের সদস্যগুলো সরাসরি দেওয়া নাই, কিন্তু আমি কিন্তু বুঝতে পারতেছি এই সেটের ভিতরে কে কে আছে। এই সেটের সদস্য হবে এক্স। কোন এক্সগুলো হবে? যে এক্সগুলো ন্যাচারাল নাম্বার। এখন ন্যাচারাল নাম্বার তো অনেক, সেগুলোর মধ্যে কোনগুলো হবে? সেগুলোর মধ্যে যে ন্যাচারাল নাম্বারগুলো, অর্থাৎ যে এক্সের ভ্যালুগুলো 1-এর চেয়ে বড় অথবা সমান, 4-এর চেয়ে ছোটো অথবা সমান। 1-এর চেয়ে বড় অথবা সমান, 4-এর চেয়ে ছোটো অথবা সমান ন্যাচারাল নাম্বার আছে 1, 2, 3, 4। দেখো এখানে কিন্তু সেটের এই 4টি সংখ্যাই সরাসরি দেওয়া ছিল, যার কারণে এটাকে বলতেছি তালিকা পদ্ধতি। এখানে কিন্তু সরাসরি দেওয়া নাই, বিভিন্ন শর্ত দেওয়া রয়েছে। প্রথমে শর্ত দিছে এটা সদস্য হবে এক্স, পরে আরেকটু দিছে যে এটা কোন এক্সগুলো হবে, যেগুলো স্বাভাবিক সংখ্যা, পরে আরেকটু শর্ত দিছে যে স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো, যেগুলো 1-এর চেয়ে বড় অথবা সমান, 4-এর চেয়ে ছোটো অথবা সমান। যার কারণে এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে এই সেটটাকে প্রকাশ করা হয়েছে। সেটের প্রকারভেদ। তোমাদের বইয়ে সেটের যতগুলো প্রকার রয়েছে সবগুলো প্রকার নিয়ে এখানে আলোচনা করা হবে। এই জায়গাগুলোতে এমসিকিউ আসে। তো প্রথমে রয়েছে সসীম সেট। সসীম মানে কি? যার সীমা আছে না নাই? অবশ্যই সীমা আছে। অসীম মানে কি? যার কোনো সীমা নাই। তাহলে সসীম সেট। সসীম সেট বলতে যে সেটের সদস্য সংখ্যা কী আছে? সীমা আছে। সীমা থাকলে কী করতে পারবো? ওই সেটের সদস্য সংখ্যা আমি গণনা করে শেষ করতে পারবো। মনে করো এই সেটের সদস্য সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5। তাহলে এটা কী সেট? এটা একটা সসীম সেট। আবার যদি আমি এটাকে অন্যভাবে লিখি, যে সেটের সদস্য সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4 ডট 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 60, অর্থাৎ 1 থেকে কি এই ডট ডট বলতে হচ্ছে পরে হবে কি 5 হবে, পরে 6 হবে, পরে 7 হবে, এরকম হবে 60 পর্যন্ত আছে, 1 থেকে 60। এটাও কি সেট? একটা সসীম সেট। কিন্তু অসীম সেট হইতে গেলে কি সেটার সদস্য সংখ্যা কি অনির্দিষ্ট, মানে আমি গণনা করে কি করতে পারবো না, শেষ করতে পারবো না। মনে করো 1, 2, 3, 4, এখানে ডট ডট দিয়ে দিলাম। ডট ডট দিয়ে কি এদিকে আর আমি সীমায়িত করছি না, এটাতে কিন্তু ডট ডট দিচ্ছি, দেওয়ার পরে আমি আবার 60 লিখছি, তার মানে 1 থেকে 60 পর্যন্ত আছে। কিন্তু এখানে ডট ডট দেওয়ার পরে আর আমি কোনো সংখ্যা লিখি নাই, তার মানে এখানে ইনফিনিটিভ সংখ্যক সংখ্যা কি আছে, এটার কোনো শেষ সীমানা নাই।
যার কারণে এটাকে কী বলতেছি, এটাকে আমরা অসীম সেট বলতেছি। তো সসীম সেট হচ্ছে যেটা সদস্য সংখ্যা গণনা করে শেষ করা যাবে, গণনা করতে পারবো, সেটা সসীম সেট। অসীম সেট হচ্ছে যেটা সদস্য সংখ্যা গণনা করে শেষ করা যাবে না বা গণনা করা সম্ভব না, সেটা হচ্ছে কি আমাদের অসীম সেট। ফাঁকা সেট, ফাঁকা সেট বলতে আমরা যদি বলি ফাঁকা কলসি, ফাঁকা কলসির ভিতরে কি কলসি ছাড়া কিছু থাকে? থাকে না। তো ফাঁকা সেট কী হবে? যে সেটের ভিতরে কি থাকবে না, কিছু থাকবে না। একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, মাঝখানে কিছুই নাই, এটা কি সেট? ফাঁকা সেট। অথবা ফাঁকা সেটকে আরেকভাবে প্রকাশ করা হয়, এভাবে একটা বৃত্ত মতো একটা চিহ্ন দিয়ে এইভাবে যদি তোমরা দাগ দিয়ে দাও, তাহলে সেটা কী হবে? সেটা একটা ফাঁকা সেট হয়ে যাবে। এবার আসো উপসেট। উপসেট হচ্ছে কোনো একটি সেট থেকে তুমি নতুন যতগুলো সেট গঠন করতে পারবে, সেই নতুন সেটগুলো কী হবে? ওই সেটের উপসেট হবে। মনে করো একটি সেট, সেই সেটের সদস্য হচ্ছে 1 2 3। এখন এ সেট থেকেও তো আমরা আরও নতুন সেট গঠন করতে পারি। মনে করো একটা নাম দিলাম A1 দিলাম, এটা থেকে আমি একটা সদস্য নিলাম, নিয়ে সেট গঠন করলাম, তাহলে এটা থেকেই তো এটা আসছে। মানে কি এখান থেকে সদস্য নিয়ে আমি যে নতুন সেটগুলো গঠন করব সেগুলো হবে কি উপসেট হবে। তারপরে এখান থেকে মনে করো আরেকটি সেট 2 সদস্য নিলাম, অনলি 2 নিলাম, 2 নিয়ে A2 একটা সেট গঠন করলাম, A2 = 2। এটাও কি এই সেটের উপসেট। কেন উপসেট? কারণ এই সেট থেকে সদস্য নিয়ে কিন্তু আমি এই সেটটা গঠন করতে পারছি। তো এই সেটের উপসেট কি হবে? দেখো লক্ষ্য করো, একটা করে সদস্য নেব প্রথমে 1 2 3, তারপর দুইটা করে সদস্য নেই, প্রথমে একটা করে নেবা 1 2 3, এই যে একটা নিলাম 1 2 3, এখন দুইটা করে নেব। এখান থেকে শুরু করব, 1-এর সাথে 2 নিব, 1-এর সাথে 3 নিব, 1-এর সাথে 2, 1-এর সাথে 3 নিলাম, 1-এর কাজ শেষ। তারপর সামনের দিকে যাব, 2-এর সাথে 3 নিব, 2-এর সাথে 3 নিব, আমার কাজ শেষ। এখন 2-এর সাথে যদি 1 নেও, 2 1, মানে উল্টা দিকে আসা যাবে না, 2 1 তো এখানে আছে। নিয়ম হচ্ছে তুমি প্রথমে এটা থেকে শুরু করবা, দুইটা করে যখন নিবা, এটা সামনেটা নেবা, তার সামনেটা নেবা, পরে এটার কাজ শেষ, আর সামনেটা চলে যাবা, 2-এর সাথে তার সামনেটা নেবা, পিছন দিকে আসার দরকার নেই, কারণ পিছন দিকে আসলে আমরা আগের সেটই ফিরে পাবো। এই 2 1 যদি আবার নেই, এই যে এটাই পাবো, কারণ এখানে 2 1 কিন্তু সদস্য আছে। আর সেটের সদস্যগুলো হচ্ছে উল্টাপাল্টা থাকুক বা যেভাবেই থাকুক, সদস্য থাকলেই হইল। এখানে 1 2 লেখা যায় কথা, 2 1 লেখা একই কথা। তারপর 3টা করে নেব, প্রথমে একটা করে, পরে 2টা করে, পরে 3টা করে, 1 2 3, 1 2 3। তারপর আমরা কোনো সদস্য নিব না, অর্থাৎ ফাঁকা সেট। একটু আগে বলেছি যে ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করা হয়, বা তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে মাঝখানে কিছু না লেখো তাহলেও সেটা ফাঁকা সেট হবে। তো দেখো লক্ষ্য করো, এখানে 3টা সদস্য ছিল, কয়টা সদস্য ছিল? 3টা। আমরা উপসেট কয়টা পাইছি? 1 2 3 4 5 6 7 8। কোনো সেটের সদস্য সংখ্যা যদি n হয়, এটা লিখে রাখো তোমরা, কোনো সেটের সদস্য সংখ্যা n হলে তার উপসেটের সংখ্যা কত হবে? 2n। এটা কিন্তু তোমাদের MCQ আসে যে কোনো একটি সেটের সদস্য সংখ্যা 4টি, তার উপসেট কয়টা হবে? উপসেট হবে কত? n এর মান কত? 4। সদস্য সংখ্যা 4 মানে n এর মান 4। তো উপসেট কত হবে? 2^4, মানে 16টি। আমরা মাত্র যেটা বের করলাম, n এর মান কত ছিল? 3 ছিল, সদস্য সংখ্যা ছিল 3টি, উপসেটের সংখ্যা কয়টি হওয়ার কথা? 2³ = 8টি হওয়ার কথা। এখানে কিন্তু আমাদের 8টি হয়েছে। তো তোমাদের যদি 4টি, এখানে যদি 4টি সদস্য দেওয়া থাকতো, আমরা সেমভাবে বের করতাম, প্রথমে 1টি করে নিতাম, পরে 2টি করে, পরে 3টি করে, পরে 4টি করে নিয়ে কিন্তু আমরা সেটের উপসেটগুলো বের করে ফেলতাম। এবার আসো প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট বোঝার আগে আমরা এটার উপসেটগুলো বের করব। মনে করি এই সেটের সদস্য নিলাম a b c। তো উপসেট কী হবে? উপসেট হবে, একটু আগে বের করলাম সংখ্যা দিয়ে, a b একটা করে নিব, c, তারপর 2টা করে নিই, a b a c b c, তারপর 3টা করে নিই, a b c, তারপর ফাঁকা সেট নিলাম। তো উপসেট বিষয়টা হচ্ছে কোনো একটা সেট থেকে যে, প্রকৃত উপসেট হচ্ছে কোনো একটা সেট থেকে যে আমরা সেটগুলো গঠন করব, সেগুলোর মধ্যে যেগুলোতে উপাদান সংখ্যা মূল সেটের চেয়ে কম হবে সেগুলো হবে প্রকৃত উপসেট। আমি আবার বলতেছি, কোনো একটি সেট থেকে যে উপসেটগুলো গঠন করব, সেই উপসেটগুলোর মধ্যে সদস্য সংখ্যা মূল সেট থেকে, যে সেট থেকে উপসেটটা গঠন করছি, মূল সেট থেকে সদস্য সংখ্যা যেখানে কম, সেগুলো হবে প্রকৃত উপসেট। তো লক্ষ্য করে, এটা কিন্তু প্রকৃত উপসেট হবে না, কারণ এখানেও সদস্য যা আছে, এখানেও কি সদস্য তাই আছে, সদস্য সংখ্যা কী হইতে হবে? কম হইতে হবে। এটা প্রকৃত উপসেট হবে, কারণ এখানে সদস্য আছে 3টা, এখানে আছে কত? 1টা। এটাও প্রকৃত উপসেট, সবগুলো প্রকৃত উপসেট, শুধু এটা ব্যতীত। তো কোনো একটি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, লিখে রাখো এটা তোমরা, কোনো একটি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে তার প্রকৃত উপসেট কত হবে?
2n-1 হবে, কারণ কোনো একটা সেটের সদস্য সংখ্যা n হলে তার উপসেট হচ্ছে 2n, কিন্তু প্রকৃত উপসেট সবসময় কী হবে, একটা কম হবে। প্রকৃত উপসেট হবে 2n-1। তো এই সেটের প্রকৃত উপসেট হচ্ছে এই সবগুলা, শুধুমাত্র এটা ব্যতীত বাকি যে সেটগুলো আছে সবগুলো হচ্ছে কি এই সেটের প্রকৃত উপসেট। তো সার্বিক সেট বিষয়টা হচ্ছে তুমি যতগুলো সেট নিয়ে কাজ করবা সবগুলো সেটের সদস্য যদি একটা নির্দিষ্ট সেটের মধ্যে থাকে তাহলে সেই সেটটাকে কি বলবো, সার্বিক সেট বলবো। তোমরা একটা উদাহরণ দিই, মনে করো এ একটা সেট, সেই সেটের সদস্য হচ্ছে 1, 2। বি একটা সেট, সেই সেটের সদস্য হচ্ছে এ বি। সি একটা সেট, সেই সেটের সদস্য হচ্ছে মনে করো 10, 20। আবার মনে করো আরেকটা সেট আছে ইউ, সেই সেটের সদস্য হচ্ছে 1, 2, এ বি, 10, 20, 30, 40 ইত্যাদি। তো আমি বলেছি আমি যতগুলো সেট নিয়ে কাজ করব সেই সেটগুলোর সদস্য যদি একটা নির্দিষ্ট সেটের মধ্যে থাকে, সেই সেটের সকল সদস্য যদি একটা নির্দিষ্ট সেটের মধ্যে থাকে তাহলে সেই সেটটাকে সার্বিক সেট বলবো। দেখো এ সেট, বি সেট, সি সেট এবং ইউ সেট, এই সেটগুলো নিয়ে আমি কাজ করতেছি। তো এই সবগুলো সেটের সদস্য কিন্তু এই সেটের ভিতরে আছে। দেখো 1, 2 এখানে আছে, এ বি এখানে আছে, 10, 20 এখানে আছে। তো সবগুলো সেটের মধ্যে আমি এই সেটটাকে কী বলবো, এই সেটটাকে বলবো সার্বিক সেট। আর সার্বিক সেটকে সবসময় কি ইউ দ্বারা প্রকাশ করে। এখানে কিন্তু এই সদস্য বাদে আরও বেশি আছে, যদি এগুলো নাও থাকতো তাও কী হইতো, সার্বিক সেট হইতো। মনে করো 30 আর 40 যদি না থাকতো তাও সার্বিক সেট হইতো, কারণ আলোচনাধীন সকল সেটের সদস্য কী আছে, একটা নির্দিষ্ট সেটের মধ্যে আছে। তো সার্বিক সেট বিষয়টা আশা করি বুঝতে পারছো। আমি আবার বলতেছি সার্বিক সেট হচ্ছে আমরা যতগুলো সেট নিয়ে কাজ করব সেই সবগুলো সেটের সদস্য যদি একটা সেটের মধ্যে পাওয়া যায় তাহলে ওই সেটটাকে কী বলবো, সার্বিক সেট বলবো। এখানে আমার 3টা সেট 4টা সেট ছিল, টোটাল 4টা সেটের মধ্যে এর একটা সেট পাই গেছি যেটার মধ্যে সবগুলো সেটের সদস্য কি ওইটার মধ্যে আছে। তো ওই সেটটাকে আমরা বলবো সার্বিক সেট। আর সার্বিক সেটকে সবসময় ইউ দ্বারা প্রকাশ করা হয়, কারণ হচ্ছে সার্বিক সেটের ইংরেজিটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সালের প্রথম অক্ষর ইউ, যার কারণে সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেটস। সংযোগ সেট হচ্ছে মনে করো তোমার কাছে 2টা সেট আছে, এ এবং বি 2টা সেট আছে। এই 2টা সেটের সকল সদস্যকে নিয়ে তুমি নতুন যদি আরেকটা সেট গঠন করো সেই সেটটাকে আমরা বলবো সংযোগ সেট। মনে করো এ একটা সেট আছে তোমার কাছে 1, 2, বি একটা সেট আছে এ, বি। এখন তুমি কি করলা, এই এ এবং বি এর সদস্যগুলোকে নিয়ে কি একটা সবগুলো সদস্য নিয়ে একটা নতুন একটা সেট গঠন করলাম 1, 2, এ, বি। তাহলে এটাকে কি বলবো, এ এবং বি এর সংযোগ সেট বলবো। আর সংযোগ সেটকে সবসময় ইউনিয়ন দ্বারা প্রকাশ করে। এই চিহ্নটা কি ইউ এর মতো, এটাকে বলা হয় ইউনিয়ন, এ ইউনিয়ন বি। তো সংযোগ সেটের বিষয়টা হচ্ছে তোমার যে 2টা সেট আছে সেই 2টা সেটের সবগুলো সদস্যকে নিয়ে যদি তুমি নতুন একটা সেট গঠন করো সেটা কি হবে, সংযোগ সেট হবে। মনে করো আমাকে পরীক্ষায় কোয়েশ্চেন করছে বি কল দেওয়া আছে আমার 1, 2, সি কল দেওয়া আছে মনে করো যে ই এফ, আমাকে বলছে বি ইউনিয়ন সি বের করো। তো বি ইউনিয়ন সি কী হবে, ইউনিয়ন মানে তো সংযোগ সেট। তো বি এবং সি এর সকল সদস্য নিয়ে যে নতুন সেট সেটাই হবে বি এবং সি এর ইউনিয়ন সেট। কী হবে 1, 2, ই এফ। তো তোমাদের এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি এখানে আরেকটা উদাহরণ দিই। মনে করো এই সেটের সদস্য হচ্ছে 1, 2, 3, আর মনে করো বি সেটের সদস্য হচ্ছে 2, 3, 6, 7। এখন মনে করো তোমাকে বলছে যে এ ইউনিয়ন বি বের করো। তো আমরা এ ইউনিয়ন বি কীভাবে বের করবো, 2টা সেটের সব সদস্য এখানে লিখে ফেলবো। তো সব সদস্য লেখার ক্ষেত্রে আমরা কোনো সদস্য 2বার লিখতে পারবো না। দেখো 1, 2, 3 এখানে একবার লিখলাম, এখানেও কি 2, 3 আছে, আমরা একবার লিখে ফেললে ওইটা একবারই থাকবে। এখানে 2, 3 এখানে অলরেডি লেখা হয়েছে, কারণ এখানে কি 2, 3 ছিল। তো বাকি সদস্যগুলো এখানে লিখতে হবে, অর্থাৎ সেটের ক্ষেত্রে রিপিট করা যাবে না। কোনো একটা যদি 10, 12 থাকে, এর ভিতরে যদি 3, 10, 12 থাকে, ইউনিয়নের ক্ষেত্রে কয়বার লিখতে হবে, একবার লিখতে হবে। এবার হচ্ছে স্যাডো সেট বা ইন্টারসেকশন অফ সেটস। এটাও আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝবো। মনে করো একটা সেট তোমাকে দেওয়া হয়েছে, এ সেটের সদস্য হচ্ছে 1, 2, 3, 4। বি আর একটা সেট দেওয়া হয়েছে, এই সেটের সদস্য হচ্ছে 2, 3, 6, 7। এখন তোমাকে স্যাডো সেট বের করতে বলছে। স্যাডো সেট মানে হচ্ছে 2টা সেটের কমন এলিমেন্ট, মানে এর কাছেও আছে বির কাছেও আছে, এরকম সদস্য নিয়ে যে তুমি সেট গঠন করবা সেটা হবে কি এ এবং বি এর স্যাডো সেট। মনে করো এ এবং বি এর আমি স্যাডো সেট গঠন করতে চাচ্ছি, তাহলে এর কাছে কে আছে, 2 আছে, 3 আছে, বির কাছেও কি আছে, 2 আছে, 3 আছে। তো 2টার কাছেই আছে, 2জনের কাছেই আছে, এরকম সদস্য নিয়ে যদি নতুন একটা সেট গঠন করি সেই সেটটাই কী বলবো, এই 2টা সেটের স্যাডো সেট বলবো। আর স্যাডো সেটকে সবসময় ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করে, এ ইন্টারসেকশন বি।
এটাকে বলা হয় যে উল্টা ইউয়ের মতো যেটা দেখতে সেটাকে ইন্টারসেকশন বলা হয়। যদি এরকম থাকে এ ইন্টারসেকশন বি, এটার অর্থ হচ্ছে এ এবং বি এর মধ্যে যে সদস্যগুলো দুইটার মধ্যে আছে সেই সদস্যগুলো নিয়ে যে সেট গঠিত হয়েছে সেটা হচ্ছে কি স্যাডো সেট বা ইন্টারসেকশন অফ সেটস। তো তোমাদেরকে আমি আর একটা উদাহরণ দিই। মনে করো সি একটা সেট, সেই সেটের সদস্য হচ্ছে এ বি সি। মনে করো ডি আর একটা সেট, সেই সেটের সদস্য হচ্ছে ই এফ দুইটা। এখন তোমাকে ইন্টারসেকশন সেট গঠন করতে বলছে সি ইন্টারসেকশন ডি। তো সি ইন্টারসেকশন ডি এর অর্থ কী, সেটা ক্যাপিটাল দিয়ে দিই। সি ইন্টারসেকশন ডি এর অর্থ কী, সি ইন্টারসেকশন ডি এর অর্থ হচ্ছে সি এবং ডি এই দুই সেটের মধ্যেই আছে এরকম সেট নিয়ে কি আমাকে নতুন একটা সেট গঠন করতে হবে। তো লক্ষ্য করো এই দুই সেটের মধ্যে কোনো সদস্য আছে, কমন সদস্য আছে, এটার মধ্যে আছে এ বি সি, এটার মধ্যে আছে ইএফ, মানে দুইটার মধ্যে কমন কিছু নাই, যেটাতেও আছে এটাতেও আছে এরকম সদস্য নাই, তাহলে কী হবে, এটা একটা ফাঁকা সেট হবে। এটাই অ্যান্সার। নিশ্ছেদ সেট, নিশ্ছেদ সেট অলরেডি আমি বলে ফেলছি যে দুইটা সেটের কী করবো, নিশ্ছেদ সেট হচ্ছে দুইটা সেটের আমরা ইন্টারসেকশন করবো। ইন্টারসেকশন করে যদি ফাঁকা সেট পাই সেটাকে আমরা নিশ্ছেদ সেট বলবো। মনে করি এ সেটের সদস্য হচ্ছে 1 2, বি সেটের সদস্য হচ্ছে 5 5 6। এখন এদের মধ্যে এ ইন্টারসেকশন বি বের করবো। এ ইন্টারসেকশন বি বলতে কি এ এবং বি এর এতেও আছে বিতেও আছে এরকম সদস্য নিয়ে আমরা সেটটা গঠন করতে হবে। তো এতেও আছে বিতেও আছে এরকম কোনো সদস্য আছে এখানে, এটাতে আছে 1 2, এটাতে আছে 5 6, এটাতে 1 2 আছে, এটাতে কি আছে 5 6 আছে, দুইটার মধ্যে আছে এরকম কোনো সদস্য নাই, তাহলে কী হবে, ফাঁকা সেট হবে। তো দুইটা সেটের যদি আমি ইন্টারসেকশন করে ফাঁকা সেট পাই তাহলে সেটাই কী বলব, নিশ্ছেদ সেট। শক্তি সেট, শক্তি সেট বিষয়টা হচ্ছে যে কোনো একটি সেট থেকে তোমরা যতগুলো উপসেট গঠন করবা সেই উপসেটগুলো দ্বারা যদি একটা সেট গঠন করো তাহলে সেটা শক্তি সেট হবে। আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে। মনে করো এ 1 2, এ সেটের সদস্য হচ্ছে 1 2, এটা থেকে আমরা কি করব, উপসেট গঠন করব। এর উপসেটগুলো হলো, তো উপসেট গঠনের ক্ষেত্রে আমরা কি প্রথমে একটা করে নিব, একটা করে সদস্য নিব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখব, কমা দিয়ে আলাদা করে দিব। একটা করে নিলে একবার 1 নিব আর একবার 2 নিব, তারপরে আমরা কয়টা করে নেব, দুইটা করে নিব। শেষ আমাদের এখানেই। যে তিনটা সদস্য থাকতো পরে আমরা তিনটা করে নিতাম, দুইটা করে নেওয়া শেষ হইলে তো লাস্টে কী হবে, ফাঁকা সেট হবে। তো শক্তি সেট হচ্ছে কোনো একটা সেটের যে উপসেটগুলো আছে সেগুলো দ্বারাও যদি একটা সেট গঠন করি। মনে করো এই একটা সেট, সেটা শক্তি সেট হবে পি অফ এ, শক্তি মানে পাওয়ার, পি অফ এ মানে এ সেটের পাওয়ার সেট। তো পি অফ এ লিখলাম, পি অফ এ ইকুয়াল, এগুলা কি আলাদা আলাদা সেট, 1 একটা আলাদা সেট, 2 একটা আলাদা সেট, 1 2 একটা আলাদা সেট, এই ফাঁকা সেট একটা আলাদা সেট। তো সবগুলো সেটকে যদি আমি আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিই তাহলে সেটা কি হবে, শক্তি সেট হবে। এখন কিন্তু দেখো এই সদস্যগুলা কি, এগুলা কি হয়ে গেলো, এখন সদস্য হয়ে গেলো। এই ভিতরে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে এলিমেন্টগুলো রয়েছে সেই সেটগুলো কিন্তু এখন আর সেট নাই। সেটা কি, আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়াতে এই প্রত্যেকটা কি হয়ে গেছে, আলাদাভাবে এখন সদস্য হয়ে গেছে। তো এটাই হচ্ছে শক্তি সেট। শক্তি সেটের বিষয়টা হচ্ছে আমরা কোনো একটি সেটের শক্তি সেট বের করতে গেলে সেটার কী করবো, উপসেটগুলো গঠন করব। তারপর উপসেটকে কী করবো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আবদ্ধ করে দেবো, তাহলে সেটা শক্তি সেট হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে কোনো একটি সেটে যদি সদস্য সংখ্যা n হয় তাহলে তার শক্তি সেটের সদস্য সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার n হবে। এটা মনে রাখতে হবে। কোনো একটি সেটের সদস্য সংখ্যা n হলে শক্তি সেটের সদস্য সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। দেখো এই সেটের সদস্য সংখ্যা ছিল 2টা, n এর মান কত 2, তো শক্তি সেটের সদস্য সংখ্যা কত হওয়ার কথা, 2 স্কোয়ার ইকুয়াল 4 হওয়ার কথা। 4টাই হয়েছে, 1 2 3 4। যদি সদস্য সংখ্যা 3টা হইতো, শক্তি সেটের সদস্য সংখ্যা কয়টা হইতো, আমাদের 8টা হইতো। তো শক্তি সেট এবং উপসেটের মধ্যে আশা করি পার্থক্যটা বুঝতে পারছো। উপসেট হচ্ছে কোনো একটি সেট থেকে যে নতুন যে কয়টা সেট আমি গঠন করতে পারবো সেটা হচ্ছে উপসেট। আর নতুন সেটগুলোকে যদি আমি আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে দিই সেটা কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে একটি শক্তি সেট হয়ে যাবে। সেটের প্রকার ভিতরে আমরা কিন্তু একটা স্কিপ করেছিলাম, সেটা হচ্ছে পূরক সেট। পূরক সেট বুঝতে গেলে আগে আমাদেরকে সেটের অন্তরটা বুঝতে হবে। মনে করো একটি সেট, সেটের সদস্য হচ্ছে 1 2। আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ উদাহরণ দিয়ে বোঝাইলে তোমরা বিষয়টা ক্লিয়ার কাট বুঝতে পারবা। বি একটা সেট, সেটার সদস্য হচ্ছে 1 2 4। অন্তর বলতে কি, অন্তর বলতে হচ্ছে বিয়োগ। মনে করো এ সেট থেকে আমরা কী করবো, বি সেট বিয়োগ করবো a মাইনাস বি। তো এখানে এ সেটের সদস্যগুলো লিখে ফেলি 1 2 3 4 5। বি সেটের সদস্যগুলো লিখে ফেলি 1 2 4। তো এ সেট থেকে যদি বি সেটের সদস্যগুলো বিয়োগ করি, কেমনে বিয়োগ করবো, আমরা সবসময় মাইনাসের পরে যে সেটটা থাকবে সেটার কোন সদস্যগুলো এতে আছে সেটা দেখব। দেখো মাইনাসের পরে সেটের সদস্য হচ্ছে 1 2 4, তার মধ্যে 1 এতে আছে, 2 এতে আছে, 4 এতে আছে, তাহলে এ মাইনাস বি কী হবে, মাইনাসের পরে সেটের সদস্যগুলো এই সেট থেকে বিয়োগ করে বাকি সদস্যগুলো লিখে ফেলবো 3 5। তো এ মাইনাস বি হচ্ছে 3 5। আমি আবার বলতেছি এ মাইনাস বি কীভাবে বের করো, প্রথমে এ সেটটা লিখবো, সেটা দেওয়া থাকবে, বি সেটটা লিখবো, সেটা দেওয়া থাকবে, তারপর দেখবো বি সেটে কোন সদস্যগুলো এ সেটে আছে। এখানে 3টাই আছে, যার কারণে 3টা বাদ দিয়ে কি বাকি যে সদস্যগুলো সেগুলো লিখে দিলে কী পাওয়া যাবো, এ মাইনাস বি পাওয়া যাবো। তো আমি আরেকটি উদাহরণ দিই। মনে করো, আচ্ছা এটার মনে করো আমি বি মাইনাস এ বের করবো।
মনে করো এই সেট থেকেই আমি বি মাইনাস এ বের করব, বি মাইনাস এ। তো বি সেটের সদস্য হচ্ছে 1, 2, 4, আর এ সেটের সদস্য হচ্ছে 1, 2, 3, 4, 5। তো এখন আমরা বি মাইনাসে কীভাবে বের করব? আমরা কি করব, আমরা দেখব যে এই সেটে যে সদস্যগুলো আছে সেগুলোর মধ্যে কোনগুলো এখানে আছে। দেখো এই সেটে 1, 2, 4 আছে, তার মধ্যে 1, 2, 4 কি এইখানেও আছে। তো এখানেরগুলো বাদ দিয়ে বাকি সদস্যগুলো লিখব, বাদ দিলে তো কিছুই থাকে না, তাহলে কী হবে, ফাঁকা সেট হবে। তো আশা করি বুঝতে পারছো। এখানে কিন্তু 3, 5 এখানে লেখা যাবে না, কারণ আমার নিয়মই হচ্ছে কি, মাইনাসের পরে যে সেটটা থাকবে সেই সেটের সদস্যগুলো এই সেট থেকে মাইনাসের আগের সেট থেকে বাদ দিয়ে বাকি সদস্যগুলো লিখে ফেলবো, সেটাই হয়ে যাবে বিয়োগ বি মাইনাস এ হয়ে যাবে। তো এখানে তো 1, 2, 4 বাদ দিলে কিছুই থাকে না, তাহলে কী হবে, ফাঁকা সেট হবে। তো পূরক সেটের বিষয়টা হচ্ছে যে সার্বিক সেট থেকে যদি কোনো সেট বিয়োগ করি তাহলে আমরা ওই সেটের পূরক সেট পাবো। আমরা একটা উদাহরণের সাথে এটা বুঝলে সুবিধা হবে। মনে করো ইউ একটা সেট, সেটা সার্বিক সেট মানে কি, তার ভিতরে আলোচনাধীন সকল সেট কি তার ভিতরে থাকবে। তো একটা সেট মনে করো যে 1, 2, 3, মনে করো বি একটা সেট, সেটা হচ্ছে 3, 4, 5। এখন এখানে কিন্তু আমি ইউকে সার্বিক সেট বলতে পারবো, কারণ ইউ এর ভিতরে কিন্তু এখানে আলোচনাধীন সকল সদস্য কিন্তু ইউ এর ভিতরে আছে। এখানে আলোচনাধীন সদস্য কি 1, 2, 3, এটাতে আছে 4, 5, সবগুলো কিন্তু এখানে আছে। তাহলে ইউ কি সার্বিক সেট। তো কোনো সেটের পূরক সেট বের করবো, মনে করো এ সেটের পূরক সেট বের করি। এ সেটের পূরক সেটকে এ প্রাইম দ্বারা প্রকাশ করে। এ লিখে এখানে উপরে যদি এরকম একটা চিহ্ন দেই সেটাকে বলা হয় এ প্রাইম বলা হয়। সার্বিক সেট থেকে যদি এ সেটটা বিয়োগ করি তাহলে আমরা এ সেটের পূরক সেট পাবো, অর্থাৎ এ প্রাইম ইকুয়াল টু ইউ মাইনাস এ। যদি বি সেটের পূরক সেট বের করতে চাই তাহলে সেটা কী হবে, বি প্রাইম হবে। সার্বিক সেট থেকে যদি বি সেট বিয়োগ করি তাহলে কী পাবো, বি প্রাইম পাবো। মানে এ একটি সেট, সেটার পূরক সেট হচ্ছে কি এ প্রাইম। পূরক সেট কীভাবে পাবো, সার্বিক সেট থেকে কি এই এ সেটটা বিয়োগ করব। তো সার্বিক সেটের সদস্য কে ছিল, 1, 2, 3, 4, 5, 6 ছিল, মাইনাস এ সেটের সদস্য কি 1, 2, 3। তো আমরা এটার বিয়োগ ফলটা কত হবে, আমরা মাইনাসের পরে কোন সেট আছে, এটা আছে 1, 2, 3 আছে, সেটের সদস্য 1, 2, 3। এটাতে খেয়ে 1 বাদ দিয়ে লিখবো, এটা থেকে 2 বাদ দিয়ে লিখবো, তারপর এটা থেকে 3 বাদ দিয়ে লিখবো, কারণ দুই জায়গাতেই আছে, এখানেও আছে এখানে আছে। তো আনসারটা কত হবে, 4, 5, 6 হবে। তো এ সেটের পূরক সেট এ প্রাইম ইকুয়াল টু কত, 4, 5, 6। অনুরূপভাবে কি বি প্রাইম বের করা যাবে, অর্থাৎ সার্বিক সেট থেকে যদি বি সেটের সদস্যগুলো বাদ দিয়ে দিই তাহলে যে নতুন সেট পাবো সেটা হচ্ছে কি বি সেটের পূরক সেট, আর এটাকে আমরা বি প্রাইম দ্বারা প্রকাশ করব। এবার সব ব্যনচিত্র সেটের সদস্যগুলোকে যখন আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করব সেটাকে তখন আমরা ব্যনচিত্র বলব। তো ব্যনচিত্রের ক্ষেত্রে তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সার্বিক সেট অর্থাৎ ইউকে সবসময় আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হয়, এটা একটা আয়তক্ষেত্র। আর বাকি যে সেটগুলো থাকবে সেগুলো কি থাকবে, আয়তক্ষেত্রের ভিতরে অবস্থান করবে। কেন ভিতরে অবস্থান করবে, কারণ বাকি সেটের সদস্যগুলো কিন্তু সার্বিক সেট থেকে কি অবশ্যই কম হবে। সার্বিক সেটের ভিতরেই সকল সদস্য থাকে বাকি সেটগুলোর, তাই বাকি সেটগুলো কী হবে, সার্বিক সেটের ভিতর হবে। আর সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে ইউ সেট। এখন মনে করো তোমার কাছে এ একটি সেট আছে, সেই সেটটাকে কীভাবে লিখবো, সেই সেটটাকে আমরা বৃত্তের সাহায্যে লিখবো। কিসের সাহায্যে লিখবো, বৃত্তের সাহায্যে লিখবো। এটা হচ্ছে আমার এ সেট। এখন যদি বলে যে এ প্রাইম কোনটুকু হবে, আমরা জানি এ প্রাইম ইকুয়াল টু কি, এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে সার্বিক সেট থেকে এ সেট যদি বাদ দিই তাহলে যে অংশটা সেটা হচ্ছে এ প্রাইম। তো সার্বিক সেট তো এই পুরাটা হচ্ছে সার্বিক সেট, সেটা থেকে যদি এ সেটটা বিয়োগ করি, এ সেট মানে যেটা বৃত্তটা, সেটা বিয়োগ করলে এ প্রাইম বলতে কোন এরিয়াটুক হবে, এটা হচ্ছে আমার এ প্রাইম। আবার বলতেছি, সার্বিক সেট থেকে যদি কোনো সেট বিয়োগ করি সেটা তাহলে আমরা কী পাবো, ওই সেটের পূরক সেট পাবো। এ যদি একটা সেট হয় সেটার পূরক সেট যদি এ প্রাইম হয় তাহলে সেটা কোন অংশটুকু হবে। সার্বিক সেট হচ্ছে এই আয়তক্ষেত্র পুরাটা হচ্ছে সার্বিক সেট, আর এ হচ্ছে এই ছোটো অংশটা। তাহলে সার্বিক সেট থেকে এই ছোটো অংশটা বাদ দিলে তাহলে তো আমি এ প্রাইম পাবো। তাহলে ছোটো একটা অংশটা বাদ দিলে কোনটুক থাকে, এ এরিয়াটা থাকে। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এ প্রাইম, এটা হচ্ছে আমার এ প্রাইম। এখন মনে করো তোমার দুইটা সেট আছে, এ এবং বি সেট আছে, তাহলে ওইটাই কীভাবে লিখবো। অনেক সময় সার্বিক সেট পরীক্ষায় দেওয়া মানে থাকবে না, তখন দুইটা সেটকে আমরা এইভাবে লিখবো। মনে করো এটা এ সেট, আবার আরেকটা বি সেট, এটাকে আমরা এইভাবে লিখবো। কারণ হচ্ছে দুইটা সেটের মধ্যে কী কী থাকবে দেখো, এটা কিন্তু কমন এরিয়া। দুইটা সেটের মধ্যে এ একটা সেট, বি একটা সেট, এই দুইটা সেটের মধ্যে কিছু কমন এলিমেন্ট থাকতে পারে। তারা কোথায় থাকবে, কমন এলিমেন্ট সেটের কমন এরিয়াই থাকবে, এটাই থাকবে। আবার যেটা সার্বিক সেট দেওয়া থাকে তাহলে তো বাইরে একটি সার্বিক সেট হবেই। আবার তিনটি সেটকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এখানে একটা বৃত্ত দিব, আরেকটি বৃত্ত, আরেকটি বৃত্ত।
তো তিনটি সেটের মধ্যেও কমন এলিমেন্ট থাকতে পারে। দেখো এইটা হবে কি তিনটা সেটের কমন এরিয়া। আবার তিনটা সেটের মধ্যে এরকম হতে পারে যে দুইটার মধ্যে কমন এলিমেন্ট, সেগুলো কোথায় থাকবে? দেখো এটা হচ্ছে দুইটা সেটের কমন এরিয়া, এটা হচ্ছে দুইটা সেটের কমন এরিয়া, এটা হচ্ছে দুইটা সেটের কমন এরিয়া। আর যে সদস্যগুলো এককভাবে থাকবে, অর্থাৎ একটা সেটের মধ্যে শুধু আছে, অন্য সেটে নাই, তারা কোথায় অবস্থান করবে? তারা এই এরিয়াতে অবস্থান করবে, কারণ এই এরিয়াটা হচ্ছে একক এরিয়া। এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, এটা হচ্ছে সি সেট। এই এরিয়াটা হচ্ছে একক এরিয়া, মানে এটা কারোর সাথে কানেকশন নেই। কিন্তু এই এরিয়াটা দেখো, এটা এ সেটেও আছে, বি সেটেও আছে, তার মানে যে সদস্যগুলো এ সেটেও আছে এবং বি সেটেও আছে, তারা কোথায় অবস্থান করবে? তারা এই এরিয়াতে অবস্থান করবে। আর যে সদস্যগুলো কি এ বি সি তিনটাতেই আছে, তারা কোথায় থাকবে? এখানে থাকবে, কারণ এটা তিনটারই কমন এরিয়া। আবার যে সদস্যগুলো এ এবং সিতে আছে, এতেও আছে, সিতেও আছে, তারা কোথায় থাকবে? এখানে থাকবে, কারণ এটা এ এবং সি এর কমন এরিয়া। যে সেটের সদস্যগুলো বি এবং সিতে আছে, দুইটা এরিয়াতে আছে, তারা কোথায় থাকবে? এখানে থাকবে। আবার যারা হচ্ছে শুধু বিতে আছে, তারা কি শুধু বি এর এরিয়াতে থাকবে, সে তো অন্য এরিয়া যেতে পারবে না। আর এ এবং বি দুইটা সেটের ক্ষেত্রে হচ্ছে কী হইতে পারে? যে দুইটা সেটের মধ্যে কমন এলিমেন্ট থাকতে পারে। কমন এলিমেন্টগুলো কোথায় থাকবে? এই যে এরিয়া, কমন এরিয়াতে থাকবে। তো এখান থেকে আমরা একটা সূত্র দেখব, আমাদের বই একটা সূত্র আছে, সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ ইউনিয়ন বি বলতে, আচ্ছা এখানে এ ইউনিয়ন বি বলতে কী বুঝি? ইউনিয়ন হচ্ছে এ ইউনিয়ন বি হচ্ছে এই পুরা এরিয়াটা। আমরা জানি যে ইউনিয়ন সেট আমরা যখন উদাহরণে পড়ছি, যে একটা সেট ছিল সেটা হচ্ছে 1 2, আবার মনে করো বি একটা সেট ছিল সেটা হচ্ছে 3,4। তো এখান থেকে এ ইউনিয়ন বি আমরা কীভাবে বের করছি? এই সবগুলো সদস্য নিয়ে যে নতুন সেট, সেটা হচ্ছে ইউনিয়ন বি 1 2 3 4। এখানে ছিল 1 2, এখানে ছিল 3 4, সবগুলো সদস্য নিয়ে যে সেট পাইছি সেটাকে আমরা বলতেছি যে এ এবং বি সেটের ইউনিয়ন সেট। তো এখানেও কি আমি এ এবং বি সেটের ইউনিয়ন সেট বের করতে চাচ্ছি। তো ইউনিয়ন সেট কোন এরিয়াটুক হবে? এই পুরো এরিয়াটুক হবে না? এখানে যা এরিয়াটা আছে পুরো এরিয়ার সদস্য নিয়েই তো আমি ইউনিয়ন সেট পাবো। এখন তোমাকে সাপোজ আমি গুনতে দিলাম যে এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি কত হয়, তুমি সেটা বের করো। প্রথমে তুমি কি করলা? এখানে আসলা, এ সেটের সদস্যগুলো তুমি একবার গুনলা, গুনে বললা যে স্যার এ সেটের সদস্য পাইছি। নাম্বার অফ এ ইউনিয়ন বি বলতে তো হচ্ছে স্যার যে এখানে এ সেটে এবং বি সেটের সবগুলো সদস্য নিয়ে যোগ করলে আমি নাম্বার অফ এ ইউনিয়ন বি পাই যাবো। তুমি এ সেটের সদস্যগুলো গুনে বললা স্যার এখানে আমি নাম্বার অফ এ সংখ্যক সদস্য পাইছি। এখন বি সেটের সদস্যগুলো তুমি গুনলা, গুনে বললা স্যার এখানে আমি নাম্বার অফ বি সংখ্যক সদস্য পাইছি। বললা যে হয়ে গেছে স্যার, এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। আমি বলবো হয় নাই, ভুল হয়েছে। কারণ তুমি যখন এই এস সেটের সদস্যগুলো যখন গণনা করছো, তখন দেখো যে এখানে কমন একটা এরিয়া ছিল সেটার একবার কাউন্ট করছো। আবার বি সেটের সদস্যগুলো যখন গণনা করছো, এখানে যে কমন একটা এরিয়া ছিল সেটার আবার কাউন্ট করছো। অর্থাৎ এখানে যে সদস্যগুলো ছিল সেগুলো তুমি কয়বার গুনছো? দুইবার গুনছো। নাম্বার অফ এতে একবার গুনছো, নাম্বার অফ বিতে দুইবার গুনছো। তো কোনো একটা কাজ যদি তুমি ভুল করে দুইবার করে ফেলো, সেটা সংশোধন করার উপায় কি? একবার বিয়োগ করে দিলে কিন্তু সেটা একবার কাউন্ট হয়ে যাবে। তো এই এরিয়াটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই এরিয়াটাকে, এই যে কমন যে এরিয়া, সেটাকে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয়। কারণ আমরা জানি দুইটা সেটের স্যাডো সেট বলতে হচ্ছে ওই দুইটা সেটের কমন এলিমেন্ট নিয়ে যে সেট হবে। তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি যদি বিয়োগ করে দেই, তাহলে হচ্ছে কি আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের একটি সূত্র, লিখে রাখো। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এবার আসো ক্রমজোর। ক্রমজোর বিষয়টা কি? ক্রমজোর বিষয়টা হচ্ছে যখন দুইটা উপাদানের অবস্থান সুনির্দিষ্ট করে দেওয়া হবে, তখন সেটাকে অবস্থান সুনির্দিষ্ট করে দেওয়া হবে এবং কি প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেওয়া হবে, তখন সেটাকে আমরা ক্রমজোর বলব। মনে করো 1 এবং 2 দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যাকে একটাকে প্রথম অবস্থানে আমি নির্দিষ্ট করলাম, আরেকটাকে দ্বিতীয় অবস্থানে নির্দিষ্ট করলাম, নির্দিষ্ট করে প্রথম বন্ধনী দ্বারা কি আবদ্ধ করে দিলাম, তার মানে এটা একটা কি ক্রমজোর। আবার মনে করো এ এবং বি, এটাকেও কি আমি প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। আবার বি কমা এ লিখতে পারি, বিটা প্রথমে এবং এটা কি সেকেন্ড অবস্থানে। তো এরকমভাবে যদি লেখা হয় তাহলে সেটাকে ক্রমজোর বলা হয়। আর ক্রমজোরের কিছু বৈশিষ্ট্য আছে। মনে করো এখানে আমি লিখলাম এক্স কমা ওয়াই, আবার ইকুয়াল টু দিয়ে লিখলাম এখানে 1, 2। এটার অর্থ হচ্ছে দেখো এখানে ফার্স্ট পজিশনে কী ছিল? সমানের বাম পাশে এক্স ছিল, সমানের ডান পাশে ফার্স্ট পজিশনে কী আছে? 1 আছে। তো এক্স ইকুয়াল টু কত? এটার অর্থ এক্স ইকুয়াল টু 1 আর ওয়াইয়ের মান হচ্ছে কত? 2। এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 2। তো এই টাইপের বিভিন্ন ম্যাথ আছে, আমরা সবগুলো ম্যাথ সলিউশন করব। তো এবারে টপিক্স হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ বা ক্রস গুণজ। এই কার্তেশীয় গুণজ বলা হয় অনেক জায়গায়, সেটাকে ক্রস গুণ বলা হয়। তো ক্রস গুণের সদস্যগুলো অবশ্যই কি এক একটা ক্রমজোর হবে। এখানে লক্ষ্য করবা যে একটা টপিক্সের সাথে কিন্তু আরেকটা টপিক্সের কানেকশন আছে। এটাও আমি একটা উদাহরণের সাথে দেখাবো, যেটা তোমাদের হচ্ছে এক্সাম্পল 12 নাম্বার ম্যাথ, তোমাদের বইয়ের এক্সাম্পল 12 নাম্বার ম্যাথ। এখানে দেওয়া আছে পি সমান দেওয়া আছে 1, 2, 3 আর কিউ সমান দেওয়া আছে 3, 4। আমাকে পি ক্রস আর এবং আর ক্রস কিউ বের করতে বলছে। ওকে, তো পি ক্রস আর যদি দুটি সেট পি এবং আচ্ছা এখানে আর এর ভ্যালুটাকে আচ্ছা আর ইকুয়াল টু আবার বলছে পি ইন্টারসেকশন কিউ হবে। আর একটা সেটের সদস্য হবে
পি ইন্টারসেকশন কিউ, আচ্ছা আর ইকুয়াল টু পি ইন্টারসেকশন কিউ, এটা সরাসরি দেওয়া নাই সদস্যগুলো, দেখো এইখানের পি সেট এবং কিউ সেটের সদস্যগুলো সরাসরি দেওয়া ছিল, কিন্তু আর এর সদস্যগুলো সরাসরি দেওয়া নাই, সেটা আমাকে বের করে নিতে হবে। তো পি সেটের সদস্য কি 1 2 3, আর ইন্টারসেকশন এটাকে উল্টা ইউর মতো যেটা, সেটাকে ইন্টারসেকশন বলা হয় 3, 4। তো এখানে ইন্টারসেকশন বলতে কি, এটা স্যাডো সেট, আর স্যাডো সেট বলতে কি দুইটা সেটের কমন এলিমেন্ট নিয়ে যে সেট গঠিত হবে। তো দেখো এখানে 1 আছে, এখানে নাই, নেওয়া যাবে না, শুধুমাত্র এখানে 3 আছে, এখানেও 3 আছে। তো এই সেটের সদস্য কী হবে, পি ইন্টারসেকশন কী হবে, 3 হবে। তো আর পেয়ে গেলাম। এখন আমাকে এই কোয়েশনে কিন্তু পি ক্রস আর আরেকটা হচ্ছে আর ক্রস কিউ বের করতে বলছে। আমি পি ক্রস আর বের করি, পি ক্রস আর ইকুয়াল, তাহলে পি সেটের সদস্য লিখে নিই 1 2 3। তো আমি আগে বলেছি যে পি ক্রস আর এর যে সেটের যে সদস্যগুলো সেগুলো কী হবে, সেগুলো একটি ক্রমজোড় হবে। এখন আমরা এটা কীভাবে বের করব, আমরা প্রথমে 1-এর সাথে 3 নিব, ক্রমজোড় আকারে লিখতে হবে অবশ্যই 1, 3, আর ক্রমজোড় আকারে লিখলে অবশ্যই প্রথম বন্ধনী লিখতে হবে ব্র্যাকেট, অনেক কাজ শেষ। তারপর 2-এর সাথে 3 নিব, তারপর হচ্ছে 3-এর সাথে 3 নিব, তো তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেবো। অর্থাৎ ক্রমজোড়ের সেট সদস্যগুলো কী হবে, এক একটি ক্রমজোড় হবে, সেগুলোকে যদি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিই সেটা কী পেয়ে যাবো, পি ক্রস আর সেট পেয়ে যাবো।